হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখার চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এর সরলরেখার অনুশীলনী 4B চলছে। 4B এর আমরা এর আগের ক্লাসে সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। আজকে আমরা দীর্ঘ শুরু করব। 4B এর দীর্ঘ ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। তো যে কোনো প্রবলেম তোমরা আমাদের প্লেলিস্টে গেলে দেখবে প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলিউশন রাখা আছে, ঠিক আছে? তাহলে আমরা সরলরেখা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস সরলরেখার দীর্ঘ 1 থেকে। দীর্ঘ 1-এর প্রবলেম কি বলেছে দেখো। 1-এর প্রবলেম বলেছে 1 2 3 বিন্দুগামী যে সরলরেখাটি, একটা সরলরেখা দেওয়া আছে, এই রেখার সমান্তরাল তার কার্তেশীয় সমীকরণ। দেখো একটা রেখার সমান্তরাল, আমরা সরলরেখাটার সমীকরণ লিখছি 2x - 3/4 প্রদত্ত সরলরেখা 2x - 3/4 is equal to 6 - y/3. 6 - y/3 is equal to কি আছে 7z - 3/14. 7z - 3/14। এখানে যে সরলরেখার প্রতিসম আকার, সেখানে x এর সঙ্গে সহগ হিসেবে 1 থাকে, ঠিক আছে? আর x y z প্রত্যেকটার y এখানে পড়ে না, y আগে থাকবে। তাহলে আমরা সেই ফর্মে নিয়ে যাই। অতএব তাহলে এটাকে আমরা কি করব, ওপর নিচ 2 দিয়ে যদি ভাগ করি, 2 কমন নিলে x - 3/2 হয়ে যাচ্ছে বাই 4, এটা কেটে গেলে 2 চলে আসবে, ঠিক আছে? এখানে মাইনাস কমন নিলে y - 6, তাহলে এটা -3 হয়ে যাচ্ছে। ওপর নিচে মনে করো মাইনাস দিয়ে গুণ করলাম, এই লাইনটার উপরে মাইনাস, এটা -6 মাইনাস প্লাস y, এই যে প্লাস y - 6, নিচে -3 হয়ে গেল। এখান থেকে আমাদের 7 কমন নিতে হবে। 7 কমন নিলে z মাইনাস এটা 7/3, এটা 14, তবে তো এটা ম্যাচ করবে 7z, আর এখানে নিচে উল্টো হয়ে গেল, এটা 7/3 না 3/7 হবে। তবে তো এটা গুণ করলে আগের লাইনটা ব্যাক করছে, এই যে 7 × 3/7, তাহলে 7 কেটে গিয়ে 3 আসছে, যেমন 3 ছিল, ঠিক আছে? এখানেও তাই ক্যালকুলেশন হয়েছে প্রথমটায়। এটা 7টা 14 এর সঙ্গে কেটে গিয়ে 2 চলে আসছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে x - 3/2 is equal to y - 6/3 is equal to z - 3/7/2। তাহলে এই সরলরেখাটি এত 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 বিন্দুগামী, মানে 3 এর 2 6, 3 এর 7 বিন্দুগামী, এবং যার দিক অনুপাত এইগুলো 2 - 3 2। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা, তাহলে প্রদত্ত এই সরলরেখাটি 3 এর 2 6, 3 এর 7 বিন্দুগামী, এবং ইহার দিক অনুপাত 2 - 3 2, তাই তো? এবার খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সমান্তরাল সরলরেখার দিক অনুপাতগুলি একই হয়, অর্থাৎ এই যে মানগুলো, এগুলো দিক অনুপাত, তো প্রত্যেকটা সমান্তরাল সরলরেখার দিক অনুপাতগুলি একই হয়। এই সরলরেখাটি এত বিন্দুগামী, দিক অনুপাত এত বিশিষ্ট সরলরেখা। এবার যেটা নির্ণয় করতে হবে, তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও একই হবে, এইটাই হবে 2 - 3 2, ঠিক আছে? তাহলে যেটা চেয়েছে 1 2 3 বিন্দুগামী এবং এত দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ। অতএব 1 2 3 বিন্দুগামী এবং 2 - 3 2 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? এটা হয়ে যাবে x - 1/2 is equal to y - 2, তাই তো? এই যে 1 2 3, তাহলে y - 2 by -3 is equal to z - 3/2, এইটা x - 1 y - 2 z - 3 2 - 3 2। তাহলে এখানে অ্যান্সার লিখে দেবে। অতএব প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, অতএব প্রদত্ত মানে যেটা দেওয়া আছে এইটা, প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ x - 1/2 is equal to y - 2 by -3 is equal to z - 3/2, এইটা দেখে নাও, ঠিক আছে? একের প্রবলেম হয়ে গেল। দেখো নেক্সট আমরা 2 এর প্রবলেমে যাব। কি বলছে দেখো,
এটা একের প্রবলেম সলভ হয়ে গেল। নেক্সট আমরা 2 এর প্রবলেমে যাচ্ছি। যে কোনো প্রবলেম তোমাদের ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেই প্রবলেমগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর প্রবলেম বলছে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এত হলে ওই বিন্দুগামী সরলরেখা একটি বিন্দুর অবস্থান ভেক্টর কত, একটি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, একটি বিন্দুর অবস্থান ভেক্টর -i + 2j + k, -i + 2j + k, ঠিক আছে। একটি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা। আচ্ছা, ওই বিন্দুগামী যে সরলরেখা এত এত সরলরেখা তাদের লম্ব। আচ্ছা, প্রদত্ত সরলরেখা কি কি আসছে, এটা আছে 2x - 1/4, 2x - 1/4 = 3y + 5/2, 3y + 5/2 = 2 - z/3, 2 - z/3। এটাকে দেখো প্রতিসম আকারে আমরা নিয়ে নেব। প্রতিসম আকার করলে এখান থেকে কি করতে হবে, 2 কমন নিলে এটা আসছে x - ½ 4 আছে, এখানে 3 কমন নিতে হবে নিশ্চয়ই, তাহলে y + 5/3 হয়ে যাবে, তাই তো, বাই 2। এইটা হচ্ছে এখানে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কারণ x y z এগুলো আগে থাকে, কনস্ট্যান্ট আগে নয়। যেখানে 2 আগে আছে 2 আগে থাকবে না, জেডটাকে আগে রাখতে হবে। তাহলে জেডটাকে আগে রাখার জন্য আমরা এটাকে প্লাস পজিটিভ মাইনাস জেড আকারে নয়, প্লাস জেড আকারে, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করবো উপর নিচে। শুধু উপরে তো গুণ করতে পারি না, উপরে এই যে লবে গুণ করলে হরেও গুণ করতে হবে, একটা ভগ্নাংশ হিসেবে যদি ভাবো, তাহলে এটা জেড -2/-3, ঠিক আছে। এইটা কেটে গেলে এইটা 2 আসছে, তাহলে এখানে কি হচ্ছে, অতএব x - ½/2, আর এখানে তো কাটা যাচ্ছে না, তাহলে এইটা এসে যাচ্ছে y + 5/3, 3টা নিচে এলে 2/3 আসছে, = z - 2/-3। এই রেখার দিক অনুপাত 2/3 -3, ঠিক আছে। এইটা এই রেখার দিক অনুপাত 2/3 -3। আচ্ছা, অন্য সরলরেখা সেটা কি, অন্য সরলরেখা হয়ে যাচ্ছে x/-3 y/2, x/-3 y/2 z/5। অন্য সরলরেখা হচ্ছে এইটা, x/-3 y/2 z/5। তাহলে আমরা x/-3 y/2 z/5 বলছে, ধরি এই দুটি সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক অনুপাত, ধরি এই দুটি সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক অনুপাত এ বি সি আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এ বি সি ধরে নিচ্ছি, এই দুটো সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক অনুপাত আমরা যদি এ বি সি ধরে নিই, তাহলে কি হয়ে যাবে, আমরা এখানে এ বি সি এর মানটা নির্ণয় করলেই হয়ে যাবে, ঠিক আছে। ভেক্টর সমীকরণ চেয়েছে, তাই তো, ভেক্টর সমীকরণ চেয়েছে, যার অবস্থান ভেক্টর এইটা বলে দিয়েছে। তাহলে কি হয়ে যাবে, এই যে এই ফর্মটা হয়ে যাবে, আর ভেক্টর = a + টি বি, এইরকম ফর্মটা। এখানে এবিসি আছে, এখানে যদি এক্স ওয়াই জেডও হতে পারতাম, এক্স ওয়াই জেড না, পি কিউ আর নিতে পারতাম, মানে এর ফর্মটা হচ্ছে এইটা, ঠিক আছে। আলাদা আলাদা এবিসি, এই ফর্মটা, এটা আমরা এইটা জানি, ঠিক আছে। এইটা বলে দিয়েছে, শুধু এখানে বি এর মানটা নির্ণয় করতে হবে, বি ভেক্টর যেটা সম্পূর্ণ সেইটার মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এটা যদি হয়, এটা কি একবার হয়ে যাবে এর সঙ্গে, তাহলে দিক অনুপাত দুটো সরলরেখা যাদের পরস্পর যদি লম্ব হয়, তাদের পারস্পরিক দিক অনুপাত গুণফলগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানটা একটু মুছে দিচ্ছি, দেখো, এই যে মানটা নির্ণয় করার জন্য। তাহলে এটা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আছে 2a, এখানে 2/3 প্লাস 2/3b, আচ্ছা, -3c = 0। এটাকে যদি একটু সরল ফর্মে নিয়ে নিই, উভয় দিকে 3 দিয়ে গুণ করি, 6a + 2b - 9c, কারণ এই ভগ্নাংশ আকারে রেখে বজ্রগ্রহণ করলে একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আরেকটা যে সমীকরণ এইটা থেকে, তাহলে এইটার এই দিক অনুপাত বিশিষ্ট সরলরেখা লম্ব, তাহলে এদের পারস্পরিক দিক অনুপাতের গুণফলগুলো 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -3a + 2b + 5c = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এবার এবিসি এর মানটা পেয়ে গেলেই আমাদের
ভেক্টর সমীকরণ বেরিয়ে যাবে। ঠিক আছে, এবিসি এর মানটা পেরে গেলেই তাহলে বজ্রগ্রহণ করছি এ বাই বি বাই সি বাই, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এ বাই, তার মানে 5 দুগুণে 10, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 9 দুগুণে 18, বি বাই এখান থেকে শুরু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27 মাইনাস 5 6 30, ঠিক আছে, এটা 6 দুগুণে 12, মাইনাসে মাইনাসে প্লাস 6, কি আসছে এ বাই 28, বি বাই 27 মাইনাস 30 মাইনাস 3 ইজ ইকুয়াল টু সি বাই 12 6 18, এইটা আসছে দেখো। তাহলে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এটা চলে আসছে এ বাই 28 বাই 3 ইজ ইকুয়াল টু বি বাই -1 ইজ ইকুয়াল টু সি বাই 6। হ্যাঁ, তাহলে কি চেয়েছে সরলরেখা, অতএব নির্ণয় সরলরেখার ভেক্টর সমীকরণ, অতএব সরলরেখার নির্ণয় ভেক্টর সমীকরণ কি হবে, সরলরেখা নির্ণয়, এইটা তো অবস্থান ভেক্টর বলা আছে, এইটা হয়ে যাচ্ছে যদি আর ভেক্টর হিসেবে লিখো, এটা হয়ে যাচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস টি কনস্ট্যান্ট, ঠিক আছে, টি এইগুলো হয়ে যাবে দিক অনুপাত, এটা 28 বাই 3 আই ক্যাপ, এটা হয়ে যাচ্ছে -1 আছে তার মানে মাইনাস জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এইটা আসছে দেখো, ঠিক আছে, এইটা হবে সরলরেখার সমীকরণ, দেখে নাও। নেক্সট দেখো, এবার আমরা 3 অঙ্কে যাব, দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। 28 বাই 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, আচ্ছা 2 এর অঙ্ক হয়ে গেল, 2 এর অঙ্ক এটা, এবার 3 এর অঙ্কে যাচ্ছি। আমরা সরলরেখার ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টারের প্রশ্নমালা 4b এর দীর্ঘ প্রবলেম সলভ করছে। 3 এর দাগের কি বলেছে, x minus 1 by minus 3 is equal to y minus 2 by 2 lambda is equal to z minus 3 by 2। তাহলে আগের সরলরেখাগুলোর মতো এটাকে কিছু সিম্পলিফাই করতে হচ্ছে না, কারণ x y z প্রত্যেকটা আগে আছে এবং পজিটিভ আকারে আছে, আর তাদের সঙ্গে 1ই আছে, সহগ হিসেবে 1ই আছে। আচ্ছা, এইটা আর একটা অপর সমীকরণ, প্রদত্ত সরলরেখা এইটা, আর অপর সরলরেখা কি, অপর সরলরেখা হচ্ছে x minus 1 by 3 lambda, x minus 1 by 3 lambda, y minus 1 by 1 is equal to z minus 6 by minus 5, এইটা x minus 1 by 3 lambda, y minus 1 by 1 আর z minus 6 by minus 5। সরলরেখা দুটি পরস্পর লম্ব, এই সরলরেখা দুটি পরস্পর লম্ব, যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব তাদের দিক অনুপাতগুলির পারস্পরিক গুণফল 0 হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা এবং এইখানে প্রত্যেকটা x y z আগে আছে, তাদের আগের সাইন পজিটিভ এবং তাদের সঙ্গে কনস্ট্যান্ট হিসাবে যে সহগ প্রত্যেকটা 1ই আছে, ঠিক আছে, তাহলে কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে এদের দিক অনুপাতগুলির পারস্পরিক গুণফল 0 হয়ে যাবে, তাই তো। অতএব কন্ডিশন কি হবে, -3 × 3 ল্যামডা প্লাস এই যে 2 ল্যামডা × 1, আর এখানে আছে প্লাস 2 × -5 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বা এটা -9 ল্যামডা প্লাস 2 ল্যামডা -10 ইজ ইকুয়াল টু 0, বা -7 ল্যামডা ইজ ইকুয়াল টু 10, বা এটা পজিটিভ হলো ল্যামডা ইজ ইকুয়াল টু 10 বাই -7, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু -10 বাই 7 আসছে। অতএব ল্যামডা এর মান চেয়েছে, ল্যামডা এর মান হবে -10 বাই 7, দেখে নাও ল্যামডা এর মান হবে -10 বাই 7, ঠিক আছে। 3 এর অঙ্ক হয়ে গেল, এবার আমরা 4 এর অঙ্কে যাব।
এটা দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। আজকের ক্লাসে আমরা 4B দীর্ঘ যে কটা অঙ্ক আছে সমস্ত কমপ্লিট করবো। পরবর্তী ক্লাসে আমরা 4C স্টার্ট করবো, ঠিক আছে? নেক্সট, ফোর। আচ্ছা, কি বলছে? প্রমাণ করো যে এই দুটো সরলরেখা পরস্পর লম্ব। ঠিক আছে, এই প্রদত্ত সরলরেখা কি আছে? প্রদত্ত সরলরেখা x মাইনাস 5/7, হ্যাঁ, y প্লাস 2/-5, z/1, ঠিক আছে? x মাইনাস 5/7, y প্লাস 2/-5 আর z/1 অপর সরলরেখা। আচ্ছা, এই সরলরেখার দিক অনুপাতগুলি কি কি? আগেরটাও লিখে নেওয়া যেত। এই সরলরেখার দিক অনুপাত 7, -5, 1। অপর সরলরেখা কি? অপর সরলরেখা এখানে আছে, অপর সরলরেখা হিসাবে x/1, y/2, z/3, x/1, y/2, z/3। এই সরলরেখার দিক অনুপাত, এই সরলরেখার দিক অনুপাত 1, 2, 3। এখন যদি আমরা সরলরেখা দুটির পারস্পরিক গুণফল নির্ণয় করি, এখন বলে 7 × 1 প্লাস -5 × 2 প্লাস 1 × 3 = 7 × 7 -10 প্লাস 3 = 10 - 10 = 0। তাহলে দিক অনুপাতগুলির গুণফল 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা এদের মধ্যে যদি অন্যভাবে একটা বের করতে পারি, এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ থিটা হলে পরস্পর লম্ব বলেছে, তো লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে অন্যভাবে একটা নির্ণয় করে দেখাচ্ছি। এইটা খুব দীর্ঘ কোশ্চেন, যদি ধরো 5 নম্বরে আসে, খুব ছোট ভাবে হয়ে যাচ্ছে। এদের মধ্যে কোণ থিটা হলে অতএব cos থিটা = কি হয়ে যাচ্ছে? এটা 7 × 1 প্লাস, এটা এইভাবে দেখাও, ঠিক আছে, প্লাস 1 × 3 বাই √7 স্কোয়ার প্লাস -5 the স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, বা cos থিটা = 7 - 10 প্লাস 3, এইটা হয়ে যাচ্ছে 49 প্লাস 5 × 5 = 25 প্লাস 1 ইন্টু 1 প্লাস 4 প্লাস 9, ঠিক আছে? তাহলে cos থিটা = 7 আর 3 10 - 10, আর এখানে হচ্ছে √49 থেকে 50, 60, 70, 75, আর এটা হয়ে যাচ্ছে √9 × 10, 14। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে cos থিটা = কত? এখানে 10 - 10 0, তাই তো? 0/√75 ইন্টু √14। তাহলে 0/any নাম্বার 0ই হয়, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। অতএব cos থিটা = cos π/2 বা 90 ডিগ্রি। তাহলে থিটা = π/2। তাহলে যেহেতু এদের মধ্যেকার কোণের মান এটা 2, ঠিক আছে? যেহেতু এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রি মানে দুটো সরলরেখা পরস্পর লম্ব। অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ করতে বলেছে। অতএব প্রদত্ত সরলরেখা দুটি, উত্তর লিখবে শেষে। অতএব প্রদত্ত, এটা এই সাইডে করার দরকার নেই, পরপর তোমরা নিচেই ক্যালকুলেশন করবে, আমাদের জায়গা এখানে কম বলে এইদিকে সাইডে করছি। অতএব প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব, ঠিক আছে? দেখো নেক্সট, দেখো 4 হয়ে গেল, 5 অঙ্ক, লাস্ট অঙ্কে যাচ্ছে এই অনুশীলনের। কি বলছে? ABCD বিন্দুগুলি স্থানাঙ্ক দেওয়া আছে, AB ও CD সরলরেখা দুটি অন্তর্ভুক্ত কোণ। একই রকম অঙ্ক। ABCD বিন্দুগুলি স্থানাঙ্ক যথাক্রমে A, B, C এবং D। বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, 3, 4, 5, 7
1 2 3 4 5 7 minus 4 3 6 এবং minus 4 3 minus 6 এবং 2 9 2 এবং 2 9 2 এবিসিডি বিন্দুগুলি স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 3 4 5 7 minus 4 3 6 এবং 2 9 2। তাহলে এবি ও সিডি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ চেয়েছে, তাহলে আমাদের এবি আর সিডি সরলরেখার যদি দিক অনুপাত আমরা পেয়ে যাই তাহলে তাদের মধ্যে কোণ আমরা বের করে নিতে পারবো। তাহলে এবি আর সিডি সরলরেখা, তাহলে এবির দিক অনুপাত, অতএব এবি সরলরেখার দিক অনুপাত, এবি সরলরেখার দিক অনুপাত কত? এই যে দিক অনুপাত 4 minus 1 5 minus 2 7 minus 3, তাই তো? অর্থাৎ কত আসছে 3 3 3 3, এটা 7 minus 3 4, এইটা আসছে, তাই তো? আচ্ছা, সিডি সরলরেখার দিক অনুপাত, সিডি সরলরেখার দিক অনুপাত কত হবে? সিডি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 minus minus 4, 9 minus 3, 2 minus minus 6, অর্থাৎ কত আসছে? এটা মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 6, এটা 6, এটা 6 আর 2 8, অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ 3 3 4ই আসছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার দেখো, এবার দুটো সরলরেখার দিক অনুপাত সেম আসছে, তার মানে সরলরেখা দুটো সমান্তরাল। আমরা যদি কোণটাও বের করে দেখিয়ে দিই, দেখো cos θ = কত হয়ে যাবে? কোণটা বের করে দেখালে 3 3 9 প্লাস 3 3 9 প্লাস এখানে 4 4 16 আসছে, আর এদের মধ্যে কোণ কত আসছে দেখো, √9 3 স্কয়ার 9 16, যোগ করলে কত আসছে? 16 9 25, √34, √34। তাহলে এখানে আমরা বের করে দেখিয়ে দিচ্ছি একবারে, দেখো একবারে এখান থেকেও বলে দেওয়া যায় দিক অনুপাত যেহেতু সেম সরলরেখার এদের মধ্যেকার কোণ 0। ধরি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা, ধরি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা, cos θ = 3 × 3 9, আবারও 3 × 3 9, 4 × 4 16, এইটা আসছে √3 স্কয়ার, তাই তো? 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এখানে 4 স্কয়ার হবে, ইন্টু এখানে কি হবে? আবারও 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এইটা আসছে দেখো। তাহলে এখানে cos θ = কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে অতএব cos θ = 16 আর 9 25, 25 আর 9 34 বাই √, এটা কি হয়ে যাচ্ছে 9 প্লাস 9 প্লাস 4 4 16 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 9 প্লাস 9 প্লাস 4 4 16। তাহলে অতএব এখানে যদি লিখে দিই cos θ = কত হয়ে যাচ্ছে? cos θ = 34 বাই, তাহলে 16 9 25 আর 9 34, √34 ইন্টু √34। অতএব cos θ = কি হচ্ছে 34 বাই, এই রুটের মধ্যে 34 ইন্টু 34, রুটের মধ্যে দুটো 34 মানে cos θ = 34 বাই 34। অতএব cos θ = 1, অতএব cos θ = cos কতর মান 1, cos 0 এর মান, অতএব θ = 0 ডিগ্রি এসে যাচ্ছে। θ = 0 ডিগ্রি মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ চেয়েছে, তাই তো? সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি। এখানে স্টেটমেন্টটা লিখবে, স্টেটমেন্ট আমাদের জায়গা পজিশন নেই, যদি নিচে লেখা হয় আর দেখতে পাবে না তোমরা। অ্যান্সারটা লিখে দেবে, যে প্রসেসটা দেখে নাও অঙ্কের খুব ভালো করে। অ্যান্সারটা লিখবে যে অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ঠিক আছে? দেখো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দেখো এর সাথে সাথে আমাদের 5এর অঙ্ক কমপ্লিট হলো। প্রশ্নমালা 4B এর দীর্ঘ 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক ছিল, 5টা অঙ্কই আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে? প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে, চ্যানেলের প্লেলিস্টে যাবে, যে কোনো
চ্যাপ্টারের সলিউশন, যে কোনো প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবে। যদি কোনো প্রবলেম না পাও সলিউশন, অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো দ্রুত সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা সরলরেখা দিয়ে প্রশ্নমালা 4C স্টার্ট করবো, থিওরি আলোচনা করে তারপর অনুশীলনী প্রবলেম সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।